এই জলের যে ভিউ আছে কত সুন্দর দেখো, মানে পুরো সবুজ। এই ব্রিজটা দিয়ে গাড়ি যাচ্ছে, ওপরে নীল আকাশ। এইখানে যে জলের গভীরতা আছে সেটা হচ্ছে 80 ফুট। এই আমরা নিচটায় আসলাম, চারিদিকে শুধু বোল্ডার, আস্তে আস্তে করে যেতে হবে। এই দেখো নিচটা কি খতরনাক লাগছে, কি অপরূপ সুন্দর এই দৃশ্য। আর এই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলসের থার্ড পার্ট। এই দেখো জলটা এইখান থেকে পড়ছে আর একদম নিচ অব্দি যাচ্ছে, দারুণ লাগছে। বাট এই জলটা কোথা থেকে আসছে? উপরে উঠে দেখলাম এইটা হচ্ছে কেভসের ভেতর পুরো রাস্তা, মানে আস্তে আস্তে করে আমাদের যেতে হচ্ছে। জ্যাটো রাইস, বেসিক্যালি এখানে এসে আমরা বাঙালি থালি এই ওই খাচ্ছিলাম। এবার হচ্ছে লোকাল ডিশ। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আজকের এই ভিডিওটা হতে চলেছে মেঘালয় ট্যুর গাইডের ওপর, মানে বাংলাতে মেঘালয়ের ওপর সমস্ত ইনফরমেশন তোমরা আজকের এই একটা ভিডিওতেই পেয়ে যাবে। কিছুদিন আগেই আমরা টোটাল মেঘালয় সিরিজ কমপ্লিট করেছি। এবার সবাই তো প্রতিটা এপিসোড দেখতে পারোনি, কিন্তু মেঘালয় নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশান দরকার। মানে কলকাতা থেকে কি করে মেঘালয় যাবে, কত খরচা, কোথায় থাকবে, কি কি দেখবে, কোথায় ঘুরবে, সমস্ত ইনফরমেশান কিন্তু এই একটা ব্লগের মধ্যেই তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর সামনেই হচ্ছে পুজো, সেপ্টেম্বর অক্টোবর মাস কিন্তু মেঘালয় ঘোরার জন্য আদর্শ সময়। হালকা ঠান্ডা ঠান্ডা থাকবে আর সেরকম বৃষ্টিও পাবে না, কিন্তু বৃষ্টির পরপর যে ওয়াটারফলগুলো ভরে থাকবে একদম জলে, মানে সমস্ত ইনফরমেশান আজকের এই ব্লগে থাকবে মেঘালয় নিয়ে। কারণ মেঘালয়তেই কিন্তু আছে এত ধরনের ওয়াটারফল, তার সঙ্গে পাহাড়, সব কিছু মিলিয়ে এক অপূর্ব সুন্দর জায়গা এই মেঘালয়। আর মেঘালয় কিন্তু অনেক কটা পার্টে তোমরা ঘুরতে পারবে। শিলং আছে, চেরাপুঞ্জি আছে, মাউলিনং আছে। আমরা এই তিনটে জায়গায় ঘুরেছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই মেঘালয় যাওয়ার জন্য তোমাদের কিন্তু কলকাতা থেকে পৌঁছাতে হবে গুয়াহাটি। এবার গুয়াহাটি যাওয়ার জন্য তোমরা কলকাতা থেকে ফ্লাইটও নিতে পারো, বাট সবচেয়ে ভালো হয় ট্রেনের মধ্যে কিন্তু সরাইঘাট এক্সপ্রেস আমার বেস্ট লেগেছে। 60, এই যে এরকম আনারস নিলাম, এর দাম হচ্ছে 60। আর ছোটা ছোটা কিতনা করকে? 50 করকে। এই জায়গাটা কত সুন্দর দেখো, দারুণ লাগছে। মানে পেছনে এই ব্রিজটা দেখা যাচ্ছে, মাটনের সব পিসগুলো। ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এই সরাইঘাট এক্সপ্রেস কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্ম থেকেই এভরিডে ছাড়ে, যেটা আছে পুরনো বিল্ডিংয়ে। ঘড়িতে সময় 3:50, ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস, যেই ট্রেনে আমরা কিন্তু যাব গুয়াহাটি অবধি। আজকে আমরা জার্নি করছি S8-এ স্লিপারে। এই হচ্ছে আমাদের কোচ, আর এখানে আমাদের সিট নাম্বার হচ্ছে 9, 10। আর এই ট্রেনে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, স্লিপার পেয়ে যাবে, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি। ট্রেন কিছুক্ষণ আগেই দিয়েছে, চলো এবার ওঠা যাক। ট্রেনে তো আমরা উঠে গেছি, আর আমাদের সিট হচ্ছে স্লিপারে, যেরকম স্লিপার হয়ে থাকে, আলাদা করে কিছু দেখানোর নেই। এইদিকে ডাস্টবিন আছে, এইদিকে বেসিন, মিরার, আর ওয়াশরুম হচ্ছে এই বেসিনে জল পড়ছে। মিরার পরিষ্কার পরিচ্ছন্ন, আপাতত ঠিকঠাকই আছে।
ট্রেন কিন্তু চলছে একদম দুর্দান্ত স্পিডে, মানে ট্রেনের স্পিড দেখো 129-30, একটু আগে ম্যাক্স স্পিড ট্রেনে ছিল 134, মানে দুর্দান্ত। সরাইঘাট এক্সপ্রেস কিন্তু সত্যিকারের একদম প্রিমিয়াম ট্রেন, মানে হাওড়া রুটের। আমাদের শিয়ালদা রুটে যদি দার্জিলিং মেল পদাতিক বলা হয়, তাহলে এই রুটে কিন্তু সরাইঘাট এক্সপ্রেস। হাওড়া স্টেশন ছাড়ার পর কিন্তু হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে টোটাল 13টা হল্ট এই সরাইঘাট এক্সপ্রেসের। হাওড়ার পরে বর্ধমান, দেন বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, দেন ফালাকাটা, তারপরে কিন্তু নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও জংশন, আর তারপরে কিন্তু আসবে কামাখ্যা, গুয়াহাটি। আর গুয়াহাটি আমরা কালকে সকাল কিন্তু ওই 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে যাবো, যদি লেটও করে। আর এই ট্রেন কিন্তু আমি তোমাদের এনজিপি যাওয়ার জন্য নিতে বলবো না, কারণ এই ট্রেন এনজিপি জাংশন পৌঁছাবে রাত 1টার সময়। তোমরা কিন্তু অনেক ভালো ভালো ট্রেন আরও পেয়ে যাবে তোমাদের টাইম অনুযায়ী, যারা এনজিপি বা শিলিগুড়ি যাবে। সবকটা লক গেট খোলা নেই, এই যে এইটা খোলা আছে। দশটা 10 আমাদের ট্রেন এসে পৌঁছালো গুয়াহাটি জাংশন। আর এইখান থেকেই কিন্তু আমাদের গাড়ি করে শুরু হবে মেঘালয় শিলং ট্যুর। আর এইবার আমরা যে ট্যুর এজেন্সির সাথে এই মেঘালয় ট্যুর করছি সেটা হচ্ছে ট্যুর কিংডম। এনারা কিন্তু নর্থ সিকিম, দার্জিলিং, নর্থ বেঙ্গল অথবা মেঘালয়, ভুটান, ডুয়ার্স সমস্ত ট্রিপ করে থাকে। তোমরাও যদি কন্ট্যাক্ট করতে চাও, ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবার দেখা যাক আমাদের ট্যুর কেমন হয়, সেটা তো তোমাদের অবশ্যই বলবো। আর ট্রেন হচ্ছে আমাদের দাঁড়িয়ে আছে সরাইঘাট এক্সপ্রেস। ট্রেনটা কিন্তু বেশ ভালো, মানে কোনো রকম প্রবলেম কিন্তু ট্রেনে আমাদের হয়নি। বাকি গাড়ি আমাদের চলে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে, কারণ টোটালটাই আমাদের কিন্তু এই ট্যুর কিংডমের দাদাই আর কি রেডি করে দিয়েছে। মানে টোটাল যে ট্যুর প্ল্যান, আমরা কোথায় কোথায় ঘুরবো, কীভাবে ঘুরবো, গাড়ি, হোটেল, থাকা খাওয়া, মানে তোমাদের কোনো রকম হেডেকই থাকবে না। এক রাতে ট্রেন জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেলাম গুয়াহাটি। এবার গুয়াহাটি থেকে আমাদের পরবর্তী গন্তব্য শিলং, সেখানে পৌঁছাতে হবে। এবার শিলং যাওয়ার জন্য কিন্তু অনেক শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে, মানে পল্টন বাজার এরিয়া থেকে বাস, শেয়ার ট্যাক্সি সব কিছুই তোমরা পাবে। কিন্তু আমরা টোটাল প্ল্যানটা একদম হেডেকলেস করতে চেয়েছিলাম, তাই আমরা ট্রাভেল এজেন্সির থ্রুতে এসছি। একদম বিশ্বস্ত একটা এজেন্সি ট্যুর কিংডমের থ্রুতে আমরা কিন্তু পুরো মেঘালয় ট্রিপটা করেছি। আর এনারাই কিন্তু সমস্ত ব্যবস্থা আমাদের করে দিয়েছে, মানে গুয়াহাটি টু গুয়াহাটি গাড়ি ঘোড়া, থাকা খাওয়া, হোটেল সমস্ত কিছু একদম ফ্রিলিভাবে আমরা ঘুরেছি। জাস্ট দারুণ মজা করেছি। আর ওনাদেরই গাড়ি কিন্তু আমাদের পিক আপ করার জন্য স্টেশনের বাইরেই ওয়েট করছিল। আর গুয়াহাটি যে পার্কিংয়ে গাড়ি ছিল সেখানে কিন্তু 200 টাকা পার্কিং চার্জ দিতে হয়। তো সেগুলো কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়, মানে এই প্যাকেজের মধ্যে কিন্তু যে কোনো গাড়ির যে পার্কিং আছে, এন্ট্রি টিকিট আছে, সেইগুলো কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়। প্যাকেজের মধ্যে কিন্তু শুধু গাড়ি, মানে ঘোরার জন্য যে গাড়ি আছে, তার সঙ্গে হোটেল এবং ব্রেকফাস্ট, এই সমস্তটাই ইনক্লুডেড আছে একদম গুয়াহাটি টু গুয়াহাটি অবধি। এবার চলো যাওয়া যাক। দাদা কতক্ষণ লাগবে তাও আমাদের? 3 থেকে 3.5 ঘন্টা। 3-3.5 ঘন্টা। আর আমরা তো অন দ্য ওয়ে দেখতে দেখতে যাবো সাইট সিন। আর একটু সময় লাগবে, কারণ অন দ্য ওয়ে যে যে সাইট সিন করবে সেগুলো আমরা দেখতে দেখতে যাবো। 3 ঘন্টা ডাইরেক্ট 3 ঘন্টা, ডাইরেক্ট হলে 3 ঘন্টা। দেখে গেলে তো চাপা মতো লাগবে। আচ্ছা, তখন কিন্তু একটু সময় বেশি লাগবে, কারণ আমরা যা যা স্পট পড়বে সেগুলো দেখতে দেখতে দেন শিলং পৌঁছাবো। এইটা হচ্ছে গুয়াহাটির পল্টন বাজার, মানে খুব ফেমাস জায়গা। এইখানে কিন্তু হোটেল সমস্ত তোমরা পেয়ে যাবে, দুদিকে চারিদিকে হোটেল, খাবার জায়গা সমস্ত কিছু কিন্তু এখানে। মানে তোমরা যদি কামাখ্যা ট্যুর করতে চাও অথবা শিলং থেকে ফেরার পথে গুয়াহাটিতে স্টে করো, তাহলে কিন্তু তোমরা এই জায়গাতে ভালো ভালো হোটেল পেয়ে যাবে বাজেটে। তার সঙ্গে খাওয়ার ব্যবস্থা, গাড়ি কামাখ্যা যাওয়ার জন্য সব কিছুই কিন্তু এইখান থেকেই ছাড়ে। পার্কিং যেটা হচ্ছে উমিয়াম লেকের, আর এই পার্কিংয়ে কিন্তু গাড়ি থাকবে। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। এবার চলো সামনের দিকটা যাই। সোজা রাস্তা, তোমরা জাস্ট নিচের দিকে নেমে যাবে। এই যে সামনে দেখা যাচ্ছে উমিয়াম লেক, জায়গাটা খুব সুন্দর। আর এই হচ্ছে উমিয়াম লেক, কত পরিষ্কার জল দেখো। এইটা হচ্ছে বোটিংয়ের কাউন্টার, আর এইদিকে ওয়াশরুম আছে, ওইদিকে দেখো বাচ্চাদের খেলার জায়গা, ক্যাফে, খাওয়া দাওয়ার জায়গা সব কিছুই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে প্রাইস, যেটা তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। 1180 টাকা, 5 মিনিট ঘোরাবে 10 জন। এখানে কিন্তু আলাদা করে শেয়ারিংয়ের কিছু হয় না, পুরো বোটই তোমাদের বুক করতে হবে। আর এইটা হচ্ছে পুরো উমিয়াম লেকের ভিউ,
দুর্দান্ত লাগছে, চারিদিকে ছোট ছোট পাহাড়। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলো দারুণ। এখন আমরা চলে আসলাম ডন বস্কো মিউজিয়াম দেখতে। এটা হচ্ছে এন্ট্রি, আর এখানে যে টিকিট প্রাইস আছে একটু পজ করে তোমরা দেখে নিতে পারো। ডন বস্কো মিউজিয়াম কিন্তু আমাদের দেখা হয়ে গেছে। সত্যি ভেতরটা অনেক সুন্দর। 100 টাকা করে টিকিট, আর ভেতরে গিয়ে তোমরা যদি ছবি তোলো তাহলে কিন্তু তোমাদের 100 টাকা করে পার ফোন দিতে হবে। মানে ভিডিওর জন্য নয়, ছবি তোলার জন্য কিন্তু সেই 100 টাকা করে দিতে হবে। এই হোটেল রেনবো, এটাই হচ্ছে আমাদের হোটেল। একদম শিলং পুলিশ বাজার বা মার্কেট যাই বলো, পুরো রোডের ওপর আমাদের হোটেল কিন্তু। চলো আগে ঢুকি, দেন ফ্রেশ হয়ে নিই। আর ঘড়িতে মোটামুটি এখন 5টার বেশি বেজে গেছে। কমন লবি হোটেলে আমরা চেক ইন করে গেছি। আমাদের রুম 106 নম্বর। রুমটা তোমাদের দেখাই, পুরো উডেন ফিনিশ দেখতে পাচ্ছ। এইদিকে টিভি আছে, ব্ল্যাঙ্কেট আছে, ওয়ার্ড্রপ আছে। এই সাইডে বসার জায়গা সুন্দর। এখানে একটা টুল মতো আছে যেখানে পুরো আর কি মেনু দেওয়া আছে, খাবার দাবার চাইলে অর্ডার দিতে পারবে। এই হচ্ছে বেড, যেখানে তোমরা দুজন আরামসে থাকতে পারবে। আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশে দেখতে পাচ্ছ। এখানে টাওয়াল দিয়ে গেছে। আর এই সাইডে যদি আসি, এইদিকে মিরার, এইখানে একটা আর কি লাগেজ রাখার জায়গা। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে গিজার আছে। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিকারের দারুণ। মানে ট্যুর কিংডমের সাথে তোমরা যদি ট্যুর করো তাহলে কিন্তু এই ক্যাটাগরির রুমই মোটামুটি প্যাকেজে থাকে। অলরাইট, তো ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। ফ্রেশ হয়ে গেছি, এখন চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর কি কি পাওয়া যায় এই পুলিশ বাজারে সেটাও তোমাদের দেখাবো। প্রচুর স্ট্রিট ফুডের অপশানও কিন্তু আছে, মানে বাইরে অনেক খাবার দাবার। আর আমাদের হোটেলটা কিন্তু একদম মেন লোকেশানে। আর এই হোটেলে কিন্তু সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই সব কিছুই তোমরা পেয়ে যাবে। এইটা হচ্ছে শিলংয়ের সেন্ট্রাল পয়েন্ট বা মেন পয়েন্ট। এই জায়গাটায় দেখতে পাচ্ছ কত ভিড়। এখানে কিন্তু সমস্ত খাবার দাবার, শপিং সব কিছু তোমরা পেয়ে যাবে। এই যে সামনে একটা ছোট্ট দোকান, এখান থেকে আমরা নিলাম হচ্ছে মোমো। এখানে দেখো ভাত আছে, এটা হচ্ছে 30 টাকা পার প্লেট ভাত। এটা হচ্ছে 5 টাকার ডাল। এটা হচ্ছে 200 টাকার মাটন, 4 পিস আছে। হাফ নিতে পারো 100 টাকায় 2 পিস। আর এদিকে আলু ভাজা 20 টাকা। আর ডিম কত? ডিম 30 টাকা। মানে তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ আলাকাট মেনু নিতে পারবে। মাটনের সব পিসগুলো বেশ সুন্দর। শিলং আমরা পৌঁছে গেলাম। আর শিলং আসার পথে, মানে গুয়াহাটি থেকে শিলং আসার পথে যা যা সাইট সিন পড়েছিল সবটাই কিন্তু আমরা দেখতে দেখতে দেন শিলং পৌঁছালাম বিকালবেলাতে। আর পুলিশ বাজারের সামনে একদম প্রাইম লোকেশনে কিন্তু আমাদের হোটেল ছিল, তোমাদের পুরোটাই দেখালাম। আর সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর কিংডম। এবার খাওয়া দাওয়া করে ঘুম। পরের দিন সকালবেলায় আমরা যাব চেরাপুঞ্জি, কারণ মেন যে সাইট সিনগুলো আছে বা মেঘালয়ের সবচেয়ে ভালো ভালো যে ওয়াটারফল সেগুলো সবটাই কিন্তু চেরাপুঞ্জিতে। আর চেরাপুঞ্জিতে আমরা 2 রাত স্টে করবো। এখন আমরা যে এরিয়াগুলো ক্রস করছি এটা কিন্তু পুরোই ডিফেন্স এরিয়া। আর চারিদিকে দেখো সবুজে সবুজ, দারুণ লাগছে। আর এই শিলং, মেঘালয়া বা তোমরা আসামের যে লোকাল ট্যাক্সি আছে সেগুলো কিন্তু ওই সামনে যাচ্ছে। দেখো ব্ল্যাক আর ইয়েলো কালারের, এই যে একটা গেল। আর কিছু কিছু ট্যাক্সি আছে যেটা কিন্তু পুরোই ইয়েলো কালারের। আর মেঘালয় কিন্তু এই দেখো ML দিয়ে ইন্ডিকেট করা হয়। আর নিচে যে গুয়াহাটি, আসামের যে গাড়িগুলো আছে সেগুলো AS। মানে তোমরা এই এরিয়াতে আসলে দুটো কিন্তু ডিফারেন্ট আর কি স্টেটের নাম্বার প্লেট দেখতে পাবে গাড়ি। কিছুটা যাওয়ার পর কিন্তু একটা সুন্দর ভিউ দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। এইখানে জাস্ট ভিউটা দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওপর মেঘ, আর তার সঙ্গে পুরো যে শিলং শহরটা সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এক কথায় যদি বলতে হয় এই ভিউটা জাস্ট অসাধারণ। এই টি গার্ডেন আছে এবং চায়ের চাষ হয়, যেগুলোকে শিলং টি বলে। আর এই টি গার্ডেন কিন্তু রবিবার করে বন্ধ থাকে। টাইমিং কি আছে তোমরা একটু দেখে নিতে পারো। আর এই ভেতরে কিন্তু তোমরা ওয়াশরুম পেয়ে যাবে। এখানে একটা ছোট্ট স্ন্যাক্সের দোকান আছে আর এইরকম একটা বসার জায়গা। এইখান থেকে কিন্তু এইরকম দুর্দান্ত চা বাগানের ভিউ আছে, যেখানে দেখো চা বাগানে যারা কাজ করেন তারা আর কি চা পাতা তুলছেন, তাদের সাথে সবাই ছবি তুলছে। গার্ডেনটা কিন্তু সত্যিকারের অসাধারণ, দারুণ লাগবে তোমাদের। এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের ফার্স্ট পার্ট। বেসিক্যালি এটা 3টে পার্টে আছে। এই যে এইখানে দেখো দেওয়া আছে আলাদা করে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। এইখান থেকে কিন্তু পুরো এলিফ্যান্ট ফলসের ফার্স্ট পার্টটা দেখা যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো। যেহেতু বৃষ্টির সময় জল কিন্তু একদম ভরপুর আছে। আর এই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলসের থার্ড পার্ট। দারুণ লাগছে, কত পরিমাণে জল আছে এখন, দুর্দান্ত। আর এই সাইড দিয়েও দেখো একটা ছোট্ট জলরাশি নেমে গেছে। আর এই জলটাই কিন্তু একদম নিচের দিকে বয়ে গেছে, কোন জায়গায় গেছে জানি না, বাট দারুণ লাগছে সত্যিকারের। বলতে গেলে দুর্দান্ত এই এলিফ্যান্ট ওয়াটারফল। আর বর্ষাকালে তোমরা যদি মেঘালয় ট্যুর করো, মানে মোটামুটি সেপ্টেম্বর অবধি, এইরকম কিন্তু জলধারা দেখতে পাবে যে কোনো ওয়াটারফলসে।
মাটির পাহাড়, মানে লাল মাটির পাহাড় তোমরা এখানে প্রচুর দেখতে পাবে। তার জন্যই কিন্তু ধসের পরিমাণটা এখানে কম। আর খুব যে উঁচু উঁচু পাহাড় আছে সেটা নয়। এইখানে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, মানে মেঘালয়ের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু সত্যি দুর্দান্ত। আর বর্ষাকালে সেটা আরো বেড়ে যায়। তারপরে রাস্তা পার হয়ে যায়। আচ্ছা, এই রূপ দিয়ে এসে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে ডাউকির দিকে। আচ্ছা, এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা চলে গেল ডাউকির দিকে। আমরা লাস্ট দিন এইটা দেখবো। আর সোজা আমরা বেরিয়ে গেলাম চেরাপুঞ্জির দিকে। রাস্তাটা কত দারুণ, কোনো জায়গায় চেরাপুঞ্জি বলা যায় না, সোরা। লোকাল লোকেরা সোরাই বলে। এই জায়গাটা থেকেই কিন্তু পুরো ভিউটা পাওয়া যায়, মানে এটাই বেসিক্যালি ভিউ পয়েন্ট ডিম্পেপ ভ্যালি। বাট কিচ্ছু ভিউ দেখা যাচ্ছে না, এখন পুরো মেঘে ঢেকে আছে মেঘালয়া। হচ্ছে এখন গুড়ি গুড়ি বৃষ্টি। আমি একটু নামলাম তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। যাওয়ার পথে এইরকম একটা ওয়াটারফল দেখতে পেলাম, এর কোনো নাম নেই। যাওয়ার পথে এরকম ছোটোখাটো তোমরা অনেক ওয়াটারফল দেখতে পাবে। আর এই যে ভ্যালি ভিউ পয়েন্ট, মানে এখান থেকেই পুরো ভ্যালিটা দেখা যেত। বাট বর্তমানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম মেঘে ঢেকে আছে। আর কিছুটা এগিয়ে গেলেই কিন্তু পড়বে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। জানি না গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টও দেখাতে পারবো নাকি, কারণ এখানে ওয়েদার এরকমই, কখন মেঘ কখন পরিষ্কার কিছুই বোঝা যায় না। গ্রিন ভ্যালি ওয়াটারফলস, আর কত সুন্দর লাগছে দেখো। অনেক ওপর থেকে কিন্তু জল নেমে আসছে। তোমরা এখান থেকে ভেতরে উঠতে পারবে, ওপরে একটা ব্রিজ আছে। আর এখানে যে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। লাইন দিয়ে খাবারের দোকান। এইদিকে দেখো আনারস পাওয়া যাচ্ছে। কিতনা করকে? 20 रुपया। এই আনারসের টুকরো এরকম বিক্রি হচ্ছে। ইয়ে কে হয়? প্লাম ফল। আচ্ছা, এই আনারসও বিক্রি হচ্ছে। ভুট্টা, ভুট্টা কত করে? এই ভুট্টা কিতনা? 40। এই হচ্ছে দেখতে পাচ্ছ 10টা পয়েন্ট, যেটা আমরা গার্ডেন অফ কেপসের ভেতর দেখতে পাবো। আর এইদিকে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মানে এখানে সব জায়গায় কিন্তু খাওয়া দাওয়া, ওয়াশরুম, জল এগুলো তোমরা পেয়েই যাবে। দারুণ লাগছে কিন্তু, পুরো জঙ্গল, মানে জায়গাটা যে নাম গার্ডেন অফ কেপস একদম জাস্টিফাইড। দুটো স্পট আমরা দেখলাম, আর 10টা স্পট টোটাল এখানে আছে। একটার পর একটা কিন্তু স্পট কানেক্টেড, এইরকম রাস্তা করা আছে। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা দেখো কত সুন্দর, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। এই দেখো ছোট্ট একটা জায়গা, এখান থেকে আমাদের কিন্তু বেরোতে হবে সাবধানে। ও হো হো, জায়গাটা জাস্ট দেখো, দুর্দান্ত লাগছে। এই জায়গাটা দারুণ। এই ওপর থেকে নিচে পড়ছে ঝর্ণার জল। একদম ঝর্ণার সামনে, জাস্ট ভিউটা দেখো, দুর্দান্ত। ওপর থেকে পড়ছে এত পরিমাণে জল, আর আমার সামনে এত সুন্দর ঝর্ণা। এরকম নিচের দিকে নামছি, নামতে নামতে এরকম সুন্দর বাঁশের ব্রিজ করা আছে দেখো। ভেজ থালির দাম হচ্ছে 160 টাকা। ভাত আছে, পাঁপড় আছে, এরকম 2 রকমের আচার, আলু সেদ্ধ, এদিকে বেগুনি, আলু ভাজা, এইদিকে আছে একটা তরকারি, সাথে ডাল। ঠিক আছে, মোটামুটি 160 টাকা আন্দাজে। ফার্স্ট দিন যা খেয়েছিলাম তার থেকে অনেক বেটার, দেখেও মনে হচ্ছে খাবার ঠিক আছে। আর চিকেন থালির দাম হচ্ছে 250 টাকা, যেখানে সবই এক, এক্সট্রা 2 পিস চিকেন আছে। খেয়ে দেখি চলো, গরম গরম খাবার দিয়েছে, ভালো খেতে। এইটা হচ্ছে আমাদের হোটেল, আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘ। দারুণ লাগছে কিন্তু এই চেরাপুঞ্জি জায়গাটা। আর ছোটো ছোটো অনেক দোকান আছে এখানে, তোমরা খাবার দাবার করতে পারবে। বাট শিলংয়ের মতো কিন্তু অত জমজমাট মল রোড চেরাপুঞ্জিতে নেই। একটু হোমস্টে টাইপেরই বলতে পারো, মানে একটু অফ জায়গা, কিন্তু সুন্দর, খুবই সুন্দর। এখন হোটেলে চেক ইন করি, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। আর এই যে হোটেল, গাড়ি সব কিছুই কিন্তু আমাদের ট্যুর কিংডম অ্যারেঞ্জ করে দিয়েছে। এই হচ্ছে শিলংয়ে আমাদের রুমে ঢুকলাম। বড় সড়ো বেশ স্পেসিয়াস রুম আছে। এইখানে ডাবল বেড আছে, তার সঙ্গে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, কারণ এখানে ঠান্ডা আছে। টিভি আছে, এইদিকে বসার জায়গা আছে, জল আছে, এইদিকে একটা টি টেবিল আছে, এইখানে ওয়ার্ড্রপ সঙ্গে মিরার আছে। আর এই সাইডে জানলা আছে একটা, জানলা থেকে বাইরের সেরকম কোনো ভিউ নেই, হোটেলই দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু বড় সড়ো গিজার লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন। 7:30টার সময় চেরাপুঞ্জি, জাস্ট দেখো, মানে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কারণ এখানে 8টা 8:30টার মধ্যে সব বন্ধ। আর বাইরে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। হোটেলের সামনে থেকে কিছুটা আমরা এগিয়ে এলাম, আর এইখানে দেখো একটা 3 রাস্তার মুখ আছে। এখানে কিছু কিছু দোকান আছে, মানে জিনিসপত্র, খাবার দাবার কিনতে পারবে। আশেপাশে আছে টুকটাক কিছু হোটেল আছে, খাবার নিয়ে অসুবিধা নেই। বাট বৃষ্টি যা হচ্ছে, এই আমরা রোড ধরে হাঁটছি। এইটা হচ্ছে চেরাপুঞ্জির ট্যাক্সি স্ট্যান্ড। দেখো সমস্ত ট্যাক্সি এখানে দাঁড়িয়ে আছে, SBI এর ATM আছে,
তার সঙ্গে খাবার, হোটেল, আরও প্রচুর প্রচুর দোকানপাট আছে। এই হচ্ছে চেরাপুঞ্জি, ছোট্ট বাট খুবই সুন্দর। এইটা হচ্ছে চেরাপুঞ্জির মেন মার্কেট এরিয়া বা বাজার এরিয়া। এইখানে দেখো ছোটোখাটো অনেক দোকান আছে, আর তার সঙ্গে কিন্তু ট্যাক্সি সমস্ত কিছুই এখান থেকে পেয়ে যাবে। এইদিকে 3টে রোড গেছে, 3 দিকেই কিন্তু দেখতে পাচ্ছি জামা কাপড়ের দোকান, টুকটাক খাবার দোকান সব কিছুই আছে। আর এইটা হচ্ছে চেরাপুঞ্জির বাজার। এই যে ভেতরে দেখো সবজি পাওয়া যাচ্ছে, মানে খাবার দাবার সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। ছোট্ট একটা গ্রাম, বাট দারুণ লাগছে। আর এখানে কিন্তু তোমরা খাবার দাবার সব কিছুই 8:30 9টার মধ্যে সেরে নেবে, কারণ তারপর কিন্তু আর কিছু পাওয়া যাবে না। এই যে লোকাল মার্কেট আছে বা বাজার এরিয়া চেরাপুঞ্জির, এই বাজারের ঠিক অপোজিটেই এই দোকানটায় আমরা এলাম। এইখানে কিন্তু কিছু লোকাল ডিশ পাওয়া যাচ্ছে, তোমাদের কিছু একটু লোকাল ডিশও আমি দেখাবো। এই যে এখানে দেখো প্রচুর আইটেম আছে, এখানে চিকেন, পর্ক, আরও প্রচুর প্রচুর আইটেম আছে। তার সঙ্গে স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে জ্যাডো রাইস। দিদি থোড়া দিখাएंगे वो রাইস, জ্যাডো রাইস আর এক প্লেট দিয়ে দিজিয়ে। এই যে এখান থেকে দিচ্ছে, আর এটা কিন্তু এনাদের এখানকার ফেমাস একটা ডিশ, আমি অনেক শুনেছি। ये कितने का प्लेट है? और देगा 20 रुपया। ये 20 रुपया इसके साथ। नहीं, और देगा। अच्छा और नहीं चाहिए। ये कितने का प्लेट है? ये 20 रुपया का प्लेट है। अच्छा इसके साथ खाने के लिए क्या क्या है? चिकन। चिकन है, वो कितना का प्राइस? 60। এনাদের ফেমাস আইটেম জ্যাডো রাইস। বেসিক্যালি এখানে এসে আমরা বাঙালি থালি এই ওই খাচ্ছিলাম, এবার হচ্ছে লোকাল ডিশ, এরকম চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে দেখি। আর এটার যে টেস্টটা আছে মানে আমি বলে বোঝাতে পারছি না। খেতে নর্মাল চিকেন রাইস আমাদের যেরকম পাওয়া যায় সেরকমই, একটু আলাদা ফ্লেভার, কিছু মশলার এদিক ওদিক আছে নিশ্চয়ই। এই হোটেলেই কিন্তু কালকে রাতে আমরা ছিলাম, আজকেও আমরা চেরাপুঞ্জিতে স্টে করব। আর এই দেখো পুরো চারিদিকটা একদম মেঘে ঢেকে আছে। কালকে রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাট দেখা যাক কতটা কি এক্সপ্লোর করা যায়। আর লিভিং রুট ব্রিজ এক্সপ্লোর করার জন্য কিন্তু তোমাদের চেরাপুঞ্জিতে স্টে করতে হবে এক্সট্রা একদিন। বেরিয়ে গেলাম কিন্তু আমরা গাড়ি নিয়ে ডবল ডেকার ব্রিজের দিকে। দাদা কতক্ষণ লাগবে? এখান থেকে মোটামুটি তোমার 40 মিনিট লাগবে। 40 মিনিট সময় লাগবে। তারপর তো গিয়ে ওখানে তোমাদের সমস্ত কিছুই বলবো। কত সিঁড়ি আছে দাদা তাও? 3700। 3700 নামতে হবে, ওয়ান সাইড, হ্যাঁ আবার উঠতে হবে। টোটাল 7200 আপ ডাউন। মানে বুঝতেই পারছো আজকে আমাদের দারুণ ট্রেক করতে হবে। আর এই জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ। আর চারিদিকে মেঘে ঢেকে আছে চেরাপুঞ্জি, কালকে যেরকম ছিল। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কালকে থেকেই দেখছি এখানে প্রচুর বৃষ্টি। পৌঁছে গেছি কিন্তু আমরা লিভিং রুট ব্রিজে। আর এখানে গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, এখন আমাদের যেতে হবে সামনের দিকে। আর এইদিকে আবার লাঠিও পাওয়া যাচ্ছে, এই লাঠি হচ্ছে 20 টাকা করে, তোমরা চাইলে লাঠি নিতে পারো। আর একটা জিনিস বলবো, মেঘালয় ট্রিপে আসলে তোমরা কিন্তু অবশ্যই দুটো জিনিস সাথে রাখবে, এক হচ্ছে ছাতা আর দুই হচ্ছে মানে রেনকোট, কারণ এখানে সব সময় কিন্তু বৃষ্টি পড়ছে। এবার দেখা যাক কতটা কি আমরা যেতে পারি, কারণ টোটাল যাওয়া আসা মিলিয়ে 7200 সিঁড়ি বলছে। আর সামনে টিকিট কাউন্টার আছে, চাইলে তোমরা এখানে আবার গাইডও নিতে পারো। গাইড প্রবাবলি ওই 700 টাকা মতো করে নেয়, বাট আমরা দেখি এমনিই যাব। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ যাওয়ার রাস্তা। আর এইখান থেকেই কিন্তু আমাদের ট্রেক করা শুরু করতে হবে। ছোট ছোট সিঁড়ি আছে, এই বাইরের দিকে দেখো ছোট খাবার জায়গা কয়েকটা আছে, এখান থেকে তোমরা টুকটাক খাবার দাবার চাইলে নিয়ে নিতে পারবে। আর আকাশটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, বাট বৃষ্টি হালকা হালকা হচ্ছে, দেখা যাক কতটা কি যাওয়া যায়। এরকম আস্তে আস্তে আমরা টুকটুক করতে করতে যাচ্ছি। তো অনেক দাদারা ব্যাক করছিল, তারা বলছিল যে 2-2.5 ঘন্টার মধ্যে ওনাদের হয়ে গেছে। এবার দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। আর এই যে ডবল ডেকার ব্রিজ যাওয়ার রাস্তা, এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে তোমরা এই যে এইরকম দেখো ছোট ছোট দোকান পাবে। এই দিক দিয়ে দেখা যাচ্ছে না, এই যে এরকম ছোট ছোট দোকান আছে। তো তোমরা চাইলে খাবার দাবার, জল এগুলো নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বসার জায়গাও আছে, একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে উঠবে বা আস্তে আস্তে নামবে, কারণ একবারে করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। আর আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা হবে, ছোট ছোট সিঁড়ি আছে। আর ডবল ডেকার ক্রস করে কিন্তু রেনবো ওয়াটারফল, সেটা যেতে আরও মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা সেখান থেকে। কত কষ্ট এনাদের। চলো আমরাও নিচের দিকে যাই। এই যে আরও দাদারা দেখো নিচ থেকে আসছে সমস্ত জিনিসপত্র নিয়ে, ওপর দিকে আর কি উঠছে। পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টা 10 মিনিট। 30 টাকা। এই হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজের টিকিট কাউন্টার। এই হচ্ছে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। একটু পিছল আছে, আস্তে আস্তে ধরে ধরে খুব সাবধানে উঠতে হবে। আর অ্যাট এ টাইম কিন্তু মাত্র 2 জন এই ব্রিজে অ্যালাউ। ও হো, ভিউটা জাস্ট দেখো, একদম ধরে ধরে আস্তে আস্তে কিন্তু তোমাদের চলতে হবে। এই দিক দিয়ে দেখো ঝর্ণা নেমে এসছে, কত স্রোত জলের, একদম নিচ অব্দি গেছে, দারুণ লাগছে।
আস্তে 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 করে এই ব্রিজের মাঝখানটায় যাচ্ছি, আর সুনিতা ওই পারটায় ওয়েট করছে। এই দেখো, দারুণ লাগছে, দারুণ। মানে এই ব্রিজটার এক্সপিরিয়েন্স আলটিমেট। আর এটা কিন্তু সিঙ্গেল ডেকার ব্রিজ, ডবল ডেকার যাওয়ার জন্য আরও 40 মিনিট হাঁটতে হবে। অসাধারণ। তোমাদের ওপর থেকে ভিউ দেখালাম আর দূর থেকে ভিউ দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে। সিঙ্গেল ডেকার ব্রিজ আমরা দেখলাম, এখন যাচ্ছি ডবল ডেকার ব্রিজের দিকে। নামতে তো অসুবিধা হচ্ছে না, বাট এই যে পুরো 3.5 সিঁড়ি উঠতে একদম জীবন বেরিয়ে যাবে। নিচের দিকে নামছি ডবল ডেকারের দিকে। দাদাদের সাথে দেখা হয়ে গেল। দাদা কলকাতা থেকে? একদম কলকাতা। ভিডিও দেখো? একদমই। কেমন আছো? খুব ভালো আছি। কতটা সময় লাগবে আর আমাদের? এখান থেকে মোটামুটি ধরো তুমি একটা 20 মিনিট থেকে 25 মিনিট, আধা ঘন্টা লাগবে। আচ্ছা, কেমন লাগলো এক্সপিরিয়েন্স? অসাধারণ। কিন্তু জলটা খুব বেশি আছে তো নিচে সুইমিং করা যাবে না। হ্যাঁ, ডবল ডেকার পর্যন্ত দেখে রিটার্ন চলে আসতে হবে। বৌদির কেমন লাগলো? হ্যাঁ, উপরে উঠে যাচ্ছে। মানে নামাটা তো খুব সোজা, কিন্তু ওঠাটা সমুদ্রে কষ্ট হবে। এতটা সিঁড়ি। ঠিক আছে, খুব বেশি লাগেনি, 1 ঘন্টা 15-20 মিনিট মতো পৌঁছে গেছে। বা যাওয়ার সময় দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার চলো আমরাও যাই নিচের দিকে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। মানে একটু যদি চেষ্টা করো পারবে। কিছুটা আসার পর এইরকম ব্রিজ পড়লো। এই ব্রিজ ক্রস করতে হবে নিচে দিয়ে খরস্রোতা নদী। ব্রিজ ক্রস করে আরও আধা ঘন্টা লাগবে। এই রকম সরু নাকি 2টো ব্রিজ ক্রস করতে হবে ডবল ডেকার যাওয়ার জন্য। আর নিচে দিয়ে দেখো খরস্রোতা নদী। জায়গাটা তো প্রচণ্ড রোমাঞ্চকর, বাট একটু রিস্কিও আছে। আস্তে আস্তে করে যেতে হবে। এইখান থেকে পুরো 2টো যে ব্রিজের ভিউ, সেইটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এই হচ্ছে, এখন আমি আছি নিচের ব্রিজটাতে। এই ওপরে দেখো আরও একটা ব্রিজ। আর এই যে সোজা রাস্তাটা, ব্রিজে তো উঠতেই পারবে সেকেন্ড ব্রিজে, তার সঙ্গে কিন্তু এখান থেকে যাওয়া যাবে রেনবো ওয়াটারফল দেখতে। আরও 1.5 ঘন্টা মতো সময় লাগবে। চলার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এটা একটা ভিউ পয়েন্ট। কত সুন্দর লাগছে দেখো। আর ওই যে দূরে যেই সমস্ত জায়গা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাংলাদেশের অন্তরে। আর মেঘগুলো দেখো পাহাড়ের ওপরে, দারুণ লাগছে। লিটারালি এই জায়গাটা আমরা নিচ থেকেও দেখতে পাচ্ছিলাম, এইটা ওপর থেকে তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো। আজকে আমাদের প্রোগ্রামের লাস্ট পয়েন্ট কোড়ামা, এই পয়েন্টটার নাম। আর এইখান থেকে বেসিক্যালি দেখা যায় হচ্ছে পুরো বাংলাদেশ তো দেখাই যায়, বাট এখন মেঘে পুরো ঢেকে গেল। তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, কারণ সন্ধে হয়ে এসছে। এই পাথরটা হচ্ছে মেন, কারণ এই যে পাথরের স্ট্রাকচারটা আছে, এটা কিন্তু পুরো শিবলিঙ্গের মতো, দারুণ। আর এই সাইডে দেখো একটা পার্কের মতো আছে, ওই দূরে ঝর্ণা। ওভারঅল যদি বলতে হয় জায়গাটা দারুণ লাগবে। এই যে এই পাথরটাই হচ্ছে মেন। এখানেও এন্ট্রি টিকিট আছে, বাট আমরা দেরি করে ফেলেছি। মানে মোটামুটি এখন 6টা মতো বাজে, সবাই গুটিয়ে বাড়ি চলে গেছে, আমাদের ফ্রি হয়ে গেছে। মেঘগুলো নিচ থেকে কিভাবে ওপরে উঠছে আর পুরো জায়গাটা ঢেকে যাচ্ছে। এদিকেও একটা ঝর্ণার জল আছে। আর এই যে যত জল আছে না, ম্যাক্সিমাম জল কিন্তু এই বাংলাদেশের দিকেই চলে যায়, সিলেটের দিকে। তার জন্যই ওদিকে বন্যাটা বেশি হয়। আর এই যে মাউসমাই কেভস, এইটা কিন্তু একটা ন্যাচারাল গুহা, দারুণ লাগবে তোমাদের। এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো। একদম এন্ট্রি পয়েন্টের সামনেটায় আমরা চলে আসলাম। আর এই হচ্ছে মাউসমাই কেভস এন্ট্রি পয়েন্ট। এরকম দেখো চপ্পল পরে নিচ্ছি, কারণ ভেতরে কিন্তু জল থাকবে, তাই তোমরা কিন্তু চপ্পল ক্যারি করো। আর এই দিকে হচ্ছে টিকিট কাউন্টার, তো এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে। এই যে প্রাইস দেখো বলা আছে সব, মানে ফটোগ্রাফির জন্য বা নর্মালি টিকিট কত। অ্যাডাল্ট হচ্ছে 30 টাকা করে। এইখান থেকে কেটে নিলাম হচ্ছে টিকিট। এই হচ্ছে প্রাইস, এই যে 30 টাকা করে পার পারসন টিকিট কেটে নিলাম। এখানেও চাইলে তোমরা জুতো খুলতে পারো। এইরকমই কিন্তু পুরো গুহাটা, দারুণ লাগছে। আর একটু একটু জায়গা কিন্তু এখানে দেখো এবড়ো খেবড়ো আছে, তাই আস্তে আস্তে ধরে ধরে তোমরা কিন্তু যাতায়াত করবে। আস্তে আস্তে করে নেবো। এক তো কালকে ডবল ডেকার ব্রিজে ট্রেক করে অবস্থা খারাপ, তার মধ্যে এই রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে, মানে আলাদাই ব্যাপার। বাট প্রচুর মানুষ আসছে। এবার এই সামনে যে রাস্তাটা, এই জায়গাটা খুবই সরু। নিচে জল আছে,
নিচে নাকি প্রচুর জল আছে। আরে বাবা অনেক জল তো, পুরো প্যান্ট ভিজে যাবে। জল আছে এখানে, আস্তে করে কিন্তু ধরে ধরে নামতে হবে। এই দেখো কত পরিমাণে জল আছে। এই রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে। এইটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু দারুণ লাগছে। দেখো খুব বেশি জল না, বাট মোটামুটি গোড়ালি ক্রস করে গেছে। এই রাস্তা থেকে নামতে হচ্ছে। আরে বাবারে, রাস্তাটা দেখো জাস্ট, এইরকম ছোট রাস্তা, পুরো মাথা নিচু করে একদম সামনের দিকে আমাদের এগোতে হবে। চলে আসলাম এখন কিন্তু আমরা সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে। এবার আস্তে আস্তে দেখলাম আবার মেঘে ঢেকে গেছিলো, তাও অনেকটা দেখা যাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি। আর এইখানে এই যে পার্কিংয়ে গাড়ি থাকবে, আলাদা করে কোনো টিকিট নেই, কারণ রাস্তার ওপরেই। আর প্রচুর খাবার জায়গা, শপিংয়ের জায়গাও এখানে আছে। জাস্ট অসাধারণ, দেখো কত জল আছে। মানে এই বর্ষার টাইমে মেঘালয় আসার এটাই বৈশিষ্ট্য, কারণ প্রচুর জল কিন্তু তোমরা এই জলধারাগুলোতে পাবে। একদম কিন্তু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলসের সবকটা ধারা এখানে দেখা যাচ্ছে। আর এই যে সেভেন সিস্টার ওয়াটারফলস নাম দেওয়া হয়েছে কারণ এই নর্থ ইস্টে যে 7খানা স্টেট আছে, সেই প্রত্যেকটা স্টেটকে কিন্তু এই এক একটা ধারা রিপ্রেজেন্ট করে। সেভেন সিস্টার ওয়াটারফল থেকেই কিন্তু বাংলাদেশ দেখা যায়। একটু তোমাদের দেখাই, এই দেখো এই যে দূরে যে জল জমে আছে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাংলাদেশের সিলেট এরিয়া। আর এইখান থেকে পুরো একদম ডাইরেক্ট দেখা যায়। মানে বেসিক্যালি এই ইন্ডিয়াতে যা বর্ষা হচ্ছে, এই যে জল সব গিয়ে বাংলাদেশে বন্যা করছে। আমাদের কপাল সত্যি ভালো, মানে কতটা ক্লিয়ার হয়ে গেছে দেখো, মানে একদম পুরোপুরি ক্লিয়ার, পুরোটা দেখা যাচ্ছে এখন এইখান থেকে। দারুণ লাগছে। আর কত মানুষ দেখো ভিড় করেছে এই সেভেন সিস্টার ওয়াটারফলের দৃশ্য দেখার জন্য। মেঘালয় সত্যিই অসাধারণ। আশা করি তোমাদের ভিডিওগুলোর মাধ্যমে মেঘালয় নিয়ে সমস্ত ট্যুর গাইড আমি দিতে পারছি। পুরো পরিষ্কার জল একদম, স্রোত খুব বেশি আছে সেটা নয়, বাট জল অনেক পরিষ্কার। মানে তোমরা মেঘালয় যে কোনো ঝর্ণাই দেখো না কেন বা লেকগুলো আছে, জল অনেক পরিষ্কার পাবে। আর এই ভিউটা আমার সেরা লেগেছে। এখন আমরা যাচ্ছি নৌকালিকাই ওয়াটারফল দেখতে, যেটা কিন্তু এই মেঘালয়ের সবচেয়ে বড় ওয়াটারফলস এবং এশিয়ার 4 নম্বর বৃহত্তর ওয়াটারফল। আর এই দেখো রাস্তা, মানে যাওয়ার পথটা এতটা সুন্দর, চারিদিকে সবুজে সবুজ, ছোট বড় পাহাড় দেখা যাচ্ছে। এক কথায় যদি বলতে হয় না, মানে দুর্দান্ত। আর মাঝে মাঝে কিন্তু এরকম লাল মাটির পাথর পাহাড় বা এই টাইপের ছোট বড় মালভূমি টাইপের পাহাড় দেখতে পাবে। খুব উঁচু উঁচু পাহাড় নয়। আমরা দাদা কতটা উঁচুতে দাও এখনো? 5000। তো আমরা মোটামুটি কিন্তু 5000 ফিট ওপরে আছি। আর চারিদিকের রাস্তা দেখো দুর্দান্ত। পৌঁছে গেছি আমরা নৌকালিকাই ওয়াটারফলসের একদম সামনে। আর এখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি গেট, এখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে হবে। পার পার্সন হচ্ছে 50 টাকা করে। আজকে আমাদের সত্যি কপালটা ভালো আছে, যেখানেই যাচ্ছি মেঘ বৃষ্টি থাকা সত্ত্বেও ভালো ভালো সিনগুলো দেখতেও পাচ্ছি, তোমাদেরও দেখাতে পাচ্ছি। এই যে গাড়ি এখানে আছে, আর এইখান থেকে তোমাদের ভালোভাবে আমি দেখাতে পারবো। এই দেখো, এই হচ্ছে নৌকালিকাই ওয়াটারফল, যেটা এই মেঘালয়ের সবচেয়ে বড় ওয়াটারফল এবং এশিয়ার 4 নম্বর ওয়াটারফল উচ্চতার দিক থেকে। আর চারিদিকটা কত সুন্দর দেখো, যদিও মেঘে ঢেকে গেছে, মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই ওয়াটারফল আর দেখা যাবে না, বাট আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, পুরোটা দেখতে পেলাম। নিচে চলে এলাম, আর এই হচ্ছে ডিম্পেপ ভ্যালি ভিউ পয়েন্টের টোটাল ভিউ। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা আছি মাউলিনং গ্রামে, যেটা কিন্তু এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের উপাধি পেয়েছে 2003-এ। বেসিক্যালি আজকে আমরা এই মাউলিনং গ্রামটাকে একটু তোমাদের দেখাবো, তারপর এখান থেকে যাব ডাউকি এবং চলার পথে পড়বে আরও 2-1টা ওয়াটারফল এবং নাইট স্টে হবে শিলংয়ে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কারণ মেঘালয়ে কোনো ঠিক ঠিকানা থাকে না, যখন তখন বৃষ্টি। আর আমরা ছিলাম হচ্ছে এই হোমস্টেতে কিন্তু সত্যিকারের দারুণ ছিল। মানে ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলতে হয়, একটা রাতের মাউলিনংয়ে বেশ ভালো। আর এখানকার খাবার দাবারও
আপাতত এই হচ্ছে বাইরের পরিবেশ, সুন্দর পাহাড়ি ছোট্ট গ্রাম। বেরিয়ে গেলাম এই মাউলিনংয়ের হোমস্টে থেকে, গাড়ি সামনে আছে, চলো গ্রামটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, তারপরে বেরোবো ডাউকির উদ্দেশ্যে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ওয়েলকাম টু মাউলিনং, যেটা কিন্তু গডস ওন গার্ডেন বলে পরিচিত। আর এই দেখো কত সুন্দর এই গ্রামটা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে গ্রামের মেন পার্কিং, এর বাইরে কিন্তু গাড়ি ঘোড়া কিছু যায় না। আর এইখানে দেখো সমস্ত গাড়ি পার্ক করা আছে, আশেপাশে খাওয়া দাওয়ার জায়গাও আছে। আর এইটা হচ্ছে গ্রামের এন্ট্রি। এখন তোমাদের একটুখানি গ্রামটা ঘুরে দেখাচ্ছি, যদিও বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়েছি। আর এই সামনেটায় হাতে গোনা 3-4টে রেস্টুরেন্ট আছে, এখানেই তোমাদের খাওয়া দাওয়া করতে হবে। কারণ এখানে যে হোমস্টে আছে, হোমস্টে মানে সেই আমাদের পাহাড়ে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ না, এখানে শুধুই আর কি থাকা খাওয়ার জন্য তোমাদের বাইরেই আসতে হবে। বাট রোববার করে কিন্তু অনেক দোকানই বন্ধ থাকে। চলো এবার সামনেটা তোমাদের একটু দেখাই। মাউলিনং গ্রামের রাস্তাঘাট কত পরিষ্কার দেখো, চারিদিকে গাছে ভরা, একদম নিট অ্যান্ড ক্লিন। তার জন্যই কিন্তু এটা এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট গ্রামের আখ্যা পেয়েছে 2003-এ। 2007 থেকে কিন্তু এইখানে হোমস্টে কনসেপ্টটা এসছে। বেসিক্যালি এইখানে 60টা পরিবার থাকে, মোটামুটি 1000-1200 লোকের বাস। তার মধ্যে কিন্তু প্রতিটা ফ্যামিলিতেই মোটামুটি এই হোমস্টে কনসেপ্টটা আছে, মানে প্রতিটা বাড়িতেই তারা নিচের দিকে থাকে এবং ওপরের দিক বা সাইডে কিছু আর কি জায়গা তৈরি করে হোমস্টে হিসাবে কিন্তু এইখানে থাকার ব্যবস্থা আছে। দেখো প্রতিটা বাড়িতেই এরকম সবুজ রঙের বোর্ড আছে, যেটা কিন্তু হোমস্টে কনসেপ্টে। আমরা চলে আসলাম কিন্তু এবার বোটিং করতে, আর জল কিন্তু বেশ ভালোই পরিষ্কার আছে। ভাইয়া ইস রিভার কা নাম क्या है? উম্মট উগমট, আচ্ছা উগমট রিভার। আর আমি জানতাম যে এটা ডাউকি রিভারই বলে, বাট নয়, এটা উগমট রিভার। আর এই জায়গাটার নাম হচ্ছে ডাউকি। আর এটাই কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এই যে বোটিং, এখানে 3 জন 800 টাকা নেয়, আমরা 4 জন বোটিং করব, নেবে হচ্ছে 1200 টাকা। এই দাদা পুরো বোটিং করাবে। আর দেখো কত সুন্দর লাগছে, সত্যিকারের দারুণ কিন্তু। আর তোমরা যদি নভেম্বর-ডিসেম্বরে আসো তখন কিন্তু এই জল আরও পরিষ্কার থাকে, একটু গরম আছে, বাট চলো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। উঠে পড়েছি আমরা কিন্তু নৌকোতে এই রিভার বোটিং করার জন্য, আর এর জন্যই কিন্তু ডাউকি ফেমাস। দারুণ লাগছে, চলো আমরাও এনজয় করি, তোমাদেরও দেখাচ্ছি। জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, মানে দুদিকে এইরকম পাহাড়, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি ছোট এরকম বোটে। এখানের বোটগুলো কিন্তু এইরকম টাইপেরই। এই ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। মোটামুটি শিলং আর চেরাপুঞ্জি নিয়ে তোমাদের সব ইনফরমেশনই দিয়ে দিলাম। এবার পরের দিন মানে লাস্ট ডে আমাদের প্ল্যানটা ছিল মাউলিনংয়ে একদিন স্টে। আর সেইখানে যাওয়ার পথে কিন্তু আমরা অনেক জায়গাও দেখে নিয়েছিলাম, মানে 7 সিস্টার ওয়াটারফল থেকে শুরু করে সমস্তটা তোমাদের দেখিয়েছি। বাট ডাবল ডেকার রুট ব্রিজের যা এক্সপিরিয়েন্স ছিল সেটা আলটিমেট এক্সপিরিয়েন্স, মানে 7000 সিঁড়ি টোটাল। আমাদের দারুণ মজা তো লেগেছিল, কিন্তু অবস্থাও খারাপ হয়ে গেছিলো। সত্যি আলাদাই একটা এক্সপিরিয়েন্স এই ডাবল ডেকার রুট ব্রিজ। এছাড়াও প্রতিটা জায়গায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখেছি। একটা জিনিসই বলবো, এই মেঘালয়তে আসলে গাড়ির পার্কিং এবং এন্ট্রি ফি এগুলোতে কিন্তু তোমাদের একটা হিউজ খরচা হবে। আর এমনিও মেঘালয়তে হোটেল থেকে শুরু করে নর্মাল থাকা খাওয়া এগুলো কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ, যেটা মোটামুটি একটা আইডিয়া তোমাদের আমি দিচ্ছি। মানে তোমরা যদি খাওয়া দাওয়ার কথা বলো পার ডে হিসাবে আমি যদি বলি, তোমাদের এক একজনের কিন্তু 350 থেকে 400 টাকা খরচা হয়ে যাবে। নর্মাল বেসিক খাবার, একদম বাঙালি খাবার সব জায়গাতেই পাওয়া যায়। এছাড়াও স্ট্রিট ফুডের অপশান আছে। আর মোটামুটি বিভিন্ন জায়গায় পার্কিংয়ের কথা যদি বলি, ওই 30 থেকে 60 টাকার মধ্যে। আর এন্ট্রি ফি মোটামুটি 20 টাকা আমি এক জায়গাতেই পেয়েছি। আর বাকি সব জায়গায় বলতে পারো ওই 30 টাকা, 50 টাকা, 100 টাকা, মানে 50 আর 100টা খুব কমন। আর প্রচুর যেহেতু স্পট আছে, তো তোমাদের এই এন্ট্রি ফি আর হচ্ছে গাড়ি এর পেছনে কিন্তু অনেকটাই খরচা হবে, যেটা কিন্তু প্যাকেজের বাইরে। চলে এসেছি শিলংয়ের হোটেলে, যেই হোটেলে আমরা ছিলাম আগের দুদিন, সেই হোটেলেই কিন্তু আজকে আমরা থাকবো, একদম পুলিশ বাজারের সামনে। কালকে আমাদের সকালবেলায় গুয়াহাটি ড্রপ। বেসিক্যালি মেঘালয় ট্রিপ এটাই ছিল। চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি কিন্তু রুমে, আর এই রুমেই হচ্ছে শিলংয়ে ফার্স্ট দিন ছিলাম। বেশ ভালো হোটেল এটাও। আগে ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করতে যেতে হবে। চলে আসলাম এখন আমরা মেন পুলিশ বাজার মার্কেটে। আর কত জমজমাট দেখো, চারিদিকে শপিংয়ের ভ্যারাইটিস অপশান। লাস্ট ডেতে কিন্তু তোমরা এখান থেকে শপিং করে নিতে পারবে, তার সঙ্গে প্রচুর খাবার হোটেল, থাকার হোটেল সবই কিন্তু এখানে আছে। এবার যা খরচা হয়েছে আমাদের টোটাল এই 5 রাত্রি 6 দিনের, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। 2 জন, 4 জন এবং 6 জন আন্দাজে কত হবে সেটা কিন্তু তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর তোমরাও যদি ট্যুর করতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে ট্যুর কিংডমের ফোন নাম্বার দেওয়া আছে। মেঘালয় ট্যুর একদম দারুণ ভাবে তোমরা করতে পারবে। আর যে প্যাকেজ দিয়েছি তার মধ্যে কিন্তু ট্রেনের টিকিট, লাঞ্চ, ডিনার এবং এন্ট্রি ফ্রি পার্কিং এইগুলো ইনক্লুডেড নয়। বাকি তোমরা গাড়ি, ড্রাইভার,
হোটেল সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে পাবে এবং গুয়াহাটি পিক আপ ড্রপ মানে গুয়াহাটি টু গুয়াহাটি। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টোটাল মেঘালয় সিরিজ কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস বলতে পারি, ট্যুর কিংডমের সাথে ট্যুর করলে তোমরা কিন্তু বেস্ট ক্যাটাগরির হোটেল, প্রাইম লোকেশনে হোটেল এবং গাড়ি ড্রাইভার এইসব নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আর সুন্দরভাবে তোমরা অর্গানাইজ ট্যুর করতে পারবে। এইভাবেই কিন্তু আমাদের মেঘালয় ট্যুর শেষ হলো, যার মধ্যে শিলং ছিল, চেরাপুঞ্জি ছিল, মাউলিলং ছিল। এইটাই আমরা কভার করেছি টোটাল 5 রাত্রি 6 দিনের যে প্যাকেজে আমরা গেছিলাম মেঘালয় ট্যুরে। এছাড়াও অনেক আরো জায়গা দেখার আছে যেগুলো একবারে পসিবল নয়, আবার কখনো যাব, আবার এক্সপ্লোর করব। একটাই কথা বলবো, মেঘালয় দুর্দান্ত জায়গা, খুব ভালো লাগবে, কিন্তু একটু এক্সপেন্সিভ। আর মেঘালয় ট্যুর আমি বলবো প্যাকেজে তোমরা যেতেই পারো, তাতে তোমাদের সুবিধা হবে। কারণ মেঘালয়ে এমনি হোটেলের দাম, খাওয়া বা গাড়ি অনেকটাই এক্সপেন্সিভ। নিজেরা যদি করতে যাও আমার মনে হয় না যে খুব বেশি ডিফারেন্স হবে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা ভিডিওর মধ্যেই তোমাদের মেঘালয় নিয়ে সমস্ত ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে খুব শেয়ার করে দিও। আর তোমরাও মেঘালয় প্ল্যান করছো নাকি আমায় কমেন্টে জানাও।